আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছেন? তাহলে আমরা স্টার্ট করে দিই। So the changes in annual spending by a your school over the 3 decades. Hmm. এই যে আর্টিকেল দা দা 3 decades আমরা তখন দেব যখন 3 decades আগে মেনশন করব একবার, তাই না? বাট যখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা মেনশন করছি তখন তো আর দা বসবে না। বুঝতে পারছেন কি আচ্ছা। বলছি? তো ওভার 3 decades জাস্ট, অথবা ওভার আ পিরিয়ড অফ 3 decades এরকম হলে হবে। নেক্সট টাইমে যখন আপনি মেনশন করবেন তখন আপনি দা 3 decades বলতে পারেন। ওভারঅল ইন all 3 years. Hmm. The highest expenditure was on teacher staff, while the rest of the amount were on other staffs. এই লাইনটা এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর মানে হচ্ছে ওয়াইলটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের টুল। কমপ্লেক্স সেন্টেন্স কিরকম? দুইটা ক্লজ কে অ্যাড করে আহ, আপনাকে কি বলা যায়, যেই কনজাংশন অথবা এটা কনজাংশন অ্যাডজেক্টিভ ভুলে গেছি, যাই হোক, দুইটা ক্লজ করে অ্যাড করে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের টুল। যেমন I was sleeping while my friends were singing aloud. I was sleeping while my friends were singing. তো এটা একই সেন্টেন্সে হবে। আপনি while ইউজ করলে অবশ্যই দুইটা ক্লজ লাগবে। যখন এটা হচ্ছিল তখন সেটা হচ্ছিল, এরকম। আপনি জাস্ট বলতে পারেন না যে যখন এটা হচ্ছিল, দিয়ে সেন্টেন্সটা এন্ড হচ্ছে না আর কি। So while the rest of the amount were on other stuffs, then কি দেন কি? তাহলে এখানে অন দা আদার হ্যান্ড দিলে হবে, তাই না? হ্যাঁ, অন দা আদার হ্যান্ড দিতে পারেন, অথবা জাস্ট এখানে ফুল স্টপ না দিয়ে এভাবে ডিরেক্টলি লিখে দিলে হচ্ছে। অথবা ভয়েলের আগে এখানে আপনি কমা দিতে পারেন, ভয়েলের পরে কমা দেওয়ার দরকার নাই, তাহলে হচ্ছে। এটা এগুলো গ্রামাটিক্যাল ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে, দেখেন এটা কোনো কথা হলো যে বেশি অ্যামাউন্ট হচ্ছে টিচার স্যালারি, আর অন্য অ্যামাউন্ট গুলো এই খাতে ব্যয় হয়েছে। সো বাকি অ্যামাউন্ট তো অন্যান্য খাতে ব্যয় হবে, এটা তো অবভিয়াস। এবং এটার মাধ্যমে তো সিগনিফিকেন্ট কোনো ডেটা বা ট্রেন্ড বা ইনফরমেশন আমি দিচ্ছি না আসলে। বুঝতে পারছেন, গ্রাফে তো এই জিনিসগুলো আছে। সো সবচেয়ে বেশিটা যেটাতে হচ্ছে, বাকি এমন গুলো তো অন্যগুলোতে হবেই। এটা কোনো সিগনিফিকেন্ট ডেটা না। এই হচ্ছে একটা ব্যাপার আর কি। তো এটা তাহলে আননেসেসারি। এখানে কি লিখতে পারি? আপনি যদি বলেন যে টিচার স্যালারি এর পাশাপাশি ওয়ার্কার স্যালারি তো বেশ ভালো করেছে, মানে বেশ ভালো, এটা তো ব্যয় হয়েছে, তো দুইটা আপনি একসাথে বলে দিলে হয়ে গেল। ওভারভিউ যে আপনার 2 লাইন হতে হবে তেমন কোনো কথা নেই, এক লাইনে ওভারভিউ হতে পারে। আর চাইলে আর কি এখন যেটা দেখতে হবে, অন্য কোনো সিগনিফিকেন্ট কিছু। এই যে ইন্স্যুরেন্সে অনেক কম খরচ হয়েছে, এটা আপনি বলতে পারেন যে সবগুলোতে কিন্তু ইন্স্যুরেন্সটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট, সেটাও চাইলে বলতে পারেন আপনি।
এরকম আপনার চোখে যে ডাটাটা পড়ে সেটা, বাট এরকম কিছু না বলাই ভালো যে বাকিগুলোতে obvious. Okay, in 1981 the expenditure on teacher salaries was 40%, which became half over the next 10 years. And by the year of 2001, it declined না তো, decline হবে তাই না? It faced a decline, and এটিকে পুষ্ট দিয়েছেন and লিখেছেন, দেখো, and the amount was 45%. On the other hand, other worker salaries was 28% in Eto, which gradually decreased over the 3 decades, and the proportion became less than a fifth. Other salaries, 28, 22. Okay. হতে পারে, বা এইখানে আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যেমন দেখেন, আপনি দুইটা লাইনে একই স্টাইল ইউজ করলেন, যেমন এক্সপেন্ডিচার ওয়াজ 40%। এরপরে যদি দেখি, এখানেও বলছেন, এখানেও দ্য অ্যামাউন্ট ওয়াজ 45%, এখানেও স্যালারিজ ওয়াজ 28%। তো আমরা এইটার অনেকগুলো প্যারাফ্রেজ শিখলাম তাই না, যে ইট কাভার্ড অথবা ইট অ্যাকাউন্টেড ফর, রিপ্রেজেন্টেড, কনসিস্টেড অফ, এরকম অনেকগুলো আমরা কিন্তু শিখছি। তো এগুলো না বলে আপনি জাস্ট ওয়াজ দিয়ে পুরো প্যারাটা শেষ করে দিচ্ছেন, এটা ভুল না, বাট এটা আপনার গ্রামারে অবশ্যই, গ্রামারে না ঠিক, ভোকাবুলারিতে কিছুটা ব্যান্ড কমিয়ে দিবে বা ভেরিয়েশন নিয়ে আসবো। লুকিং অ্যাট দ্য আদার চেঞ্জেস কেন, আদার আদার সেক্টরস বলতে পারেন বা আদার অ্যামাউন্টস বলতে পারেন, চেঞ্জেস না। কারণ একটু আগে আমরা দুইটাতে দেখলাম স্যালারির ব্যাপারগুলো, তাহলে এখন কোথায় দেখতেছি, অন্য সেক্টর গুলোতে দেখতেছি। Less expenditure was on insurance. It became only 8% in 2001. The cost of books, furniture, and equipment started at less than a fifth in 2001. The proportion decreased on মানে কি, on তো ডিক্রিজ কখনো অ্যাড হবে না। হ্যাঁ অ্যাড বা টু, এরকম কিছু। আমি কি শিখেছি, টু অফ বাই এগুলো বলছি, অন তো কখনো হয় না পার্সেন্টের আগে। And the amount of furniture and equipment increased on কি, amount of furniture and equipment, এখানে কি হলো, বুকস, ফার্নিচার, ইকুইপমেন্ট, সেটা নিয়ে তো আমরা কথা বলছি, তো আবার সেটা বললেন, তাহলে রেফারেন্সিং করলেন না, কি বলছি বুঝতে পারছেন? না হবে, আবার বলো। এই যে সেম লাইনে আপনি দ্য অ্যামাউন্ট অফ বুকস এন্ড ফার্নিচার্স দুইবার বলছেন। এই যে এখানে বললেন দ্য কস্ট অফ বুকস, ফার্নিচার, ইকুইপমেন্ট স্টার্টেড এত, এরপরে আবার বললেন and amount of furniture and equipment increased on 23%. হ্যাঁ, আমি এটা বলছি কারণ এটা ইন্টারেস্ট হয়েছে, যে অ্যামাউন্টটা ওইটার জন্য বলছি, যে অ্যামাউন্ট অফ এত ইন্টারেস্ট। হ্যাঁ, ইট বললে তো সেটাকে বোঝায়। কি বলছি বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি বুঝছি। তাহলে এটা তো ভয়ানক ত্রুটি, রেফারেন্সিং এর গ্যাপ। আমরা গতদিন পড়লাম যে আমাদের রেফারেন্সিং করতে হবে, একই টার্ম বারবার ইউজ করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। আর একটু ভালো লেখা প্রত্যাশা আপনার কাছ থেকে। লেখাটা আর একটু গুছালো হতে পারে।
at less than a fifth in 2001, the proportion decreased. এই যে and in 2000, okay, and in 2001 the proportion decreased on 9%, and 2000 কি বলছেন এখানে 2001-এ এটা ডিক্রিজ হয়েছে এবং ইনক্রিজ হয়েছে 23%। এটা হলো কি ইনক্রিজ আর ডিক্রিজ একই সাথে হয় না। এখানে আরেকটা সাল হয়তো বা অন্য কিছু আপনাকে বুঝাইতে হবে যে এটা আরেকটা ডিফারেন্ট টাইমে। আপনি বলছেন যে 2001-এ এটা ডিক্রিজ হয়েছে অ্যান্ড ইনক্রিজ হয়েছে 23%। ডিক্রিজ হয়েছে 9% এবং ইনক্রিজ হয়েছে 23%। এটা তো ক্লিয়ার হলো না। আপনাকে বলতে হবে যে নেক্সট ইয়ারে অথবা নেক্সট যে সময়টা আছে সেটা উল্লেখ করে বা অন্য কোনো ভাবে বোঝাতে হবে। এবং আপনার এন্ড এর ব্যবহার খুব বেশি হয়ে যাচ্ছে, মানে আপনি অনেকগুলো লাইনকে এন্ড দিয়ে দিয়ে মানে অ্যাড করার এখানে ট্রাই। বুঝাইছি কি মানে 2001-এ ওই ইসেরটা হয়েছে, বুকটা হয়েছে হয়তো 9%, আর ফার্নিচারের অ্যামাউন্টটা বাড়ছে, এই জন্য আমি আবার লিখছিলাম দ্য অ্যামাউন্ট অফ ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইনক্রিজড। বুক সেটটা কমে আর ফার্নিচারেরটা বাড়ে তো বুক সেটটা কমে তো, দুই হাজার এটা তো একে আপনি বলেন নাই। আপনি তো বলছেন যে দ্য প্রপোর্শন ডিক্রিজ 9%। বুঝতে পারছি। Right from the- The cost of books, furniture, equipment started with এখানে যা প্রপোর্শন অফ বুকস লিখলে হয়তো হবে ডিক্রিজড এট 9% এন্ড ফার্নিচার ইকুইপমেন্ট ইনক্রিজড এট 23%। আপনার এখানে দুইটাই 15%-এ শুরু হয়েছে, তো আপনি এখানে খামোখা কেন লেস দেন ফিফথ বলতে যাবেন? আপনি ডিরেক্টলি বলতে পারেন যে বোথ স্টার্টেড উইথ 15%, এরকম। লেস দেন ফিফথ যেগুলো আমরা বলছি ওগুলো একটু বুঝে শুনে ইউজ করতে হবে আর কি। The tables discuss the sales of fair trade labeled coffee and bananas between Eto in 5 European countries. Overall, ইনটা বড় হাতের কেন হলো? In terms of coffee দিয়ে কমা দিতে হবে না? ইন প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে একটা টার্ম, সো ফ্রেজ, সেটা শেষে কমা দিতে হবে। In terms of coffee, UK had the highest sale in all countries। এই যে কি হলো এটা, ইউকে সবচেয়ে বেশি সেল ছিল অন্য সকল কান্ট্রিতে। এটা হলো নাকি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, এরকম কিছু একটা? আপনি কি বোঝাতে চাইছেন ইন অল কান্ট্রিজ বলে? হ্যাঁ, কম্পেয়ার টু আদার কান্ট্রিজ হবে। হ্যাঁ, for bananas, Switzerland had the highest sales in 2004। 2004-এ ছিল, তাহলে 1999-এ কে ছিল? সুইজারল্যান্ডে তো 1999-এ ছিল। So আপনি শুধুমাত্র 2004 কেন বললেন? 2004-এ সুইজারল্যান্ড মানে হাইয়েস্ট না, এই জন্য ওইটা লিখছি। আর ইউকে তো 99-এ তো 1999। হাইয়েস্ট, 99-এও তো সুইজারল্যান্ড অন্যদের থেকে হাইয়েস্ট। আচ্ছা, তো ডিরেক্টলি আপনি বলতে পারেন যে সুইজারল্যান্ড সবচেয়ে বেশি আর কি। মানে আমি তো দুটার ক্ষেত্রেই 2004 বলতেছি, তাহলে আবার সুইজারল্যান্ডে আহ 1999 মেনশন করা দরকার? 2004 যে দুইটার ক্ষেত্রে বলতেছেন এটা তো বোঝা মুশকিল। আমি মেনশন করতে বলতেছি না, আমি বলছি যে সুইজারল্যান্ড হাইয়েস্ট সেল ছিল বললেই হয়ে গেল, যেহেতু দুইটাতেই আচ্ছা, ছিল।
To begin, the sales of coffee in 2000 in UK was only at the million of euros আসলে কফি মিলিয়নে কি বোঝান মিলিয়ন প্যাকেট নাকি মিলিয়ন কেজি সো লিস্ট একবার দুইবার এটা উল্লেখ করলে ভালো মিলিয়ন ইউরো বা আমার কি ইউরো উল্লেখ করতে হবে? হ্যাঁ আপনি যদি বলেন যে ওদের তো কফি সেল টেবিলে ইউরো দেওয়াই আছে, তাহলে আমি মিলিয়ন বললে অবভিয়াসলি ইউরোই তো বোঝাচ্ছি। না আপনি মনে মনে বুঝাইতে হবে না আপনার লেখা দিয়ে বুঝাইতে হবে মানে প্রতি লাইনে উল্লেখ করতে হবে তা না লিস্ট শুরুতে একবার বা মাঝখানে এক দুইবার উল্লেখ করা দরকার কারণ আপনার তো আমি জাস্ট পুরো লেখা দিয়েছি কফি সেল হয়েছে 1.5 মিলিয়ন কেউ যদি বলে 1.5 মিলিয়ন কফি সেল হয়েছে তখন এটাতে কি বোঝায় 1.5 মিলিয়ন প্যাকেট নাকি 1.5 মিলিয়ন বস্তা নাকি 1.5 মিলিয়ন কেজি নাকি 1.5 মিলিয়ন টাকা এই হচ্ছে ব্যাপার একটা millions will dramatically increase at 20 billions by the year of 2004 but the banana sale in the দেখেন 5.5 মিলিয়ন তাই না 5.5 মিলিয়ন কিভাবে আপনি ইউকের লিখছেন ক্ষেত্রে আপনি তাহলে মানে প্যারাগ্রাফিংটা আমি করছেন ফার্স্টে কিভাবে দুটো ইউকে আর সুইজারল্যান্ড, ইউকেটা তো কফির ক্ষেত্রে হাইয়েস্ট, বাট ব্যানানার ক্ষেত্রে লোয়েস্ট, আর সুইজারল্যান্ডটা কফির ক্ষেত্রে মানে সরি ব্যানানার ক্ষেত্রে হাইয়েস্ট, এই জন্য এটা একটা দিছি আর বাকিগুলা হচ্ছে বাকি তিনটা কান্ট্রি আলাদা প্যারাই দিছি। এত জটিল করেন কেন আচ্ছা ব্যালেন্স সেলস আচ্ছা কোথায় যেন ধরলাম এখানে হয়ে গেল ইলেকশন ডিড নট ইনক্রিজ মাচ ইন 2004 অনলি 5.5 মিলিয়ন এন্ড এটা দিয়ে আমি কি বুঝবো যে বেশি বাড়েনি শুধু 5.5 মিলিয়ন বেড়েছে নাকি বেশি বাড়েনি শুধু 5.5 মিলিয়ন হয়েছে এটা তো আপনি ক্লিয়ার করতে হবে হয়েছে, হয়েছে কিন্তু তাহলে এটা কি নেই? আপনার লেখা দিয়ে বোঝা যাচ্ছে কেউ যদি বলে যে এটা খুব বেশি বাড়েনি মাত্র 2 কেজি তার মানে কি মাত্র 2 কেজি বাড়ছে এরকম বোঝায় তাহলে আপনাকে বলতে হবে ইট ওয়াজ অনলি বা এই টাইপের কিছু For bananas, say Switzerland began at 50 million and significantly increased at the millions. The view was totally different for coffee sales for Switzerland. For coffee sales দিয়ে কমা দিয়ে বলে দিলে তো হলো না হয় আপনাকে কোলন দিতে হবে যে আপনি এটা ব্যাখ্যা করছেন কোনো কিছু অথবা ফুল স্টপ দিয়ে দেন আরেকটা লাইন শুরু করবেন অথবা কমা দিয়ে লিখতে পারেন where for Switzerland at the sales figure was low only 3 and 6 billion. লো অনলি থ্রি হলো না কমা দিতে হবে যেহেতু দুইটা ফিগার আপনি কি ফিগার্স বলতে পারেন ফিগার্স ওয়ার লো অনলি 3 and 6 million 1.5 to 10. Okay. The other three countries, Belgium, Sweden, Denmark, দিয়ে কমা থ্রি কান্ট্রিজ এর ব্যাখ্যা দিচ্ছেন তাই না বেলজিয়াম সুইডেন ডেনমার্ক কমা দেবেন the sales were very low for both coffee and bananas দিয়ে কি এটা নতুন লাইন শুরু হচ্ছে তাহলে বড় হাতে দিতে হবে না না, চলতেছে এটা নতুন নাই। for both coffee and bananas in Eto and
কি লিখলেন এটা? In the other three countries, the sales were very low for both coffee and bananas in 1999 and not much increased in 2004. Okay. Denmark faced a decline for bananas. কি টাইম শেষ হয়ে গেছিল নাকি? না, শেষ করছেন লেখা এখানে? শেষ করছি। হলো না তো, অনেক ডাটা বাকি আছে। তো এখানে আপনি জাস্ট দুইটা কান্ট্রির জন্য এত সময় নিলেন, এখানে তিনটা কান্ট্রিতে আপনি জাস্ট একটা ডেটা বললেন, 0.9 মিলিয়ন। এটা ঠিক না, একটু প্রবলেমেটিক, এগুলো মার্ক কমে যেতে পারে। তো একটু ব্যালেন্স করবে নাকি, এই জন্য প্রথম টেবিলটা একটাতে, আরেক টেবিল আরেকটাতে লিখলে আরো বেটার কিন্তু আছে। ভাই তিনটা কান্ট্রির জন্য যদি আমি বেশি নিতে যাই তাহলে তো অনেক লিখতে হয়, কারণ তিনটার তো একটাও মানে না খুবই তাই বলে, সবগুলা ফিগার গুলাই সব তো আমি লিখতে বলি নাই, তাই বলে জাস্ট একটা লিখবেন আপনি? একটা দুইটা। এই জন্য ডেনমার্কটা আর কি কম ছিল, এই জন্য শুধু ডেনমার্কেরটা উল্লেখ করছি, আর বাকিগুলা অ্যাজ ইউজুয়াল যে কম আহ ছিল আর ওটা মোটামুটি বাদেও নেই। সিমেট্রি থাকতে হবে। এইখানে এত লিখছেন কেন? এখানে কমাবেন, এখানে কমায় এখানে একটু অ্যাড করবেন আর কি। আমি আসলে অনেক চেষ্টা করছি কমানোর, কিন্তু পারছিলাম না। কোথায় চেষ্টা করছেন? এই যে আমি দেখাই, বাট দ্য ভিউ ওয়াজ টোটালি ডিফারেন্ট ফর কফি। এই কথা তো দরকার নেই, কমাইতে চেষ্টা করলে তো এগুলো আসবে না। তাহলে শুধু এটা লিখবো, বাট ফর সুইজারল্যান্ড দ্য সেল ফিগার ওয়াজ ইয়েস, আপনি লো। যদি কমাইতে চান আর কি, ধরেন কমানোর দরকার, তখন তো আপনাকে ওরকমই করতে হবে। এর একটু স্যাম্পল করতে হবে বেশি করে, ভালো ভালো ব্র্যান্ডের বেশ কিছু স্যাম্পল করতে হবে। আমি দিব দেখি রিসোর্স। কিন্তু মূল কথা হচ্ছে লেখার মধ্যে ভারসাম্য থাকতে হবে। এক জায়গায় আমি খুব বেশি মনোযোগ দিয়ে দিলাম, চারটা ডেটা, চারটাই আমি বর্ণনা করলাম একদম সেন্টেন্স টেন্টেন্স লাগাই, আর এখানে ভাই এটা তো তিনটা কফির গুণে ক্ষেত্রে, ছয়টা। এটা কিভাবে আমি লাইনটা সাজাবো? বাট দ্য কোনটা? সেলস ফর কফ মানে কিভাবে লিখবো? এই জন্য আমি ওই লাইনটা লিখছি যে ভিউ ওয়াজ টোটালি ডিফারেন্ট। কফি সেলের ক্ষেত্রে সুইজারল্যান্ড আলাদা, মানে লো। হ্যাঁ, সেটা বললে হয়ে গেল। ফর কফি সেলস সুইজারল্যান্ড ওয়াজ লো, এরকম কিছু একটা। না, আমি জাস্ট উদাহরণ আকারে ওটা বলছি। ওভারঅল আপনার মনোযোগ দুই জায়গায় একটু ব্যালেন্স করে দিতে হবে আর কি। আমরা এগুলো একটু দেখি। বাংলা খাতা, বাংলা খাতা, দ্য থ্রি পাই চার্টস ইলাস্ট্রেটস। তিনটা জিনিস আবার ইলাস্ট্রেটস হবে না, ইলাস্ট্রেট হবে। চেঞ্জেস ইন অ্যানুয়াল এক্সপেন্ডিচার বাই পার্টিকুলার স্কুল। না তো, স্কুল ইন ইউকে, ইউকেটা তো জরুরি, ইউকেটা লিখতে হবে। ফর মোস্ট অফ দ্য এক্সপেন্ডিচার, মোস্ট অফ দ্য পরে সাধারণত প্লুরাল বসে। ওয়াজ, ওয়ার হওয়ার কথা। মোস্ট অফ দ্য মানে বেশিরভাগ, ওয়ার হওয়ার কথা। টিচার্স স্যালারিজ, দেন এই আবার দেন ধরছে, দেন ভুলে যান আপনি আবিদ ভাই। দেন স্টার স্যালারিজ ফার্নিচার, এইটা কোনো সেন্টেন্স হচ্ছে না। এই সেন্টেন্সের কোনো আগামাথা কিছু আছে? কোনো ভার্ব নাই, কিছু নাই। দেন স্টার স্যালারিজ ফার্নিচার ইকুইপমেন্ট ইত্যাদি। নো, দিস ইজ নট দ্য ওয়ে। Finally, there was only a little amount for insurance.
According to the church, most of the amount was spent. Most of the পরে plural হয়, spent on teachers' salaries. It was nearly half of the total expenditure in এত যে ফুল স্টপ দিয়েছেন তাহলে বাট বড় হাতের হবে, বাট ইন এত দিয়ে কমা দিতে হবে, এক্স্যাক্টলি হাফ। নিয়ারলি হাফ, এক্স্যাক্টলি হাফ, কত সেটা তো বলতে হবে, মানে বলতে হবে বলতে অ্যাটলিস্ট একটাতে তো বলবেন, বাড়লো না কমলো। একটা বললেন নিয়ারলি হাফ, আর একটা বললেন এক্স্যাক্টলি হাফ, বাড়লো না কমলো বোঝা মুশকিল। So it decreased a little in April. On the other hand, the lowest expenditure was on insurance, with a insignificant amount throughout the years. Very good. In contrast, the total spending on accessories support. এই যে আমি বারবার বললাম এগুলো বেশি করবেন না, ওভার কোয়ার্টার, ওভার ফিফথ, এই যে বুঝতে পারছি, সব ওভার কোয়ার্টার, ওভার ফিফথ, লেস দেন ফিফথ। আপনাকে ডেটা বলতে হবে ভাই, এগুলো খুব বেশি হলে একটা প্যারা একবার করবেন, যখন অন্য কোনো প্যারাফ্রেজিং আসতেছে না দেন এটা করবেন, বাট আপনাকে ডেটা তো বলতে হবে, বারবার এই জিনিস পাওয়া যাবে না। রিসোর্সেস, goods and furniture, both had witness, হ্যাড উইটনেস বলার দরকার নাই, উইটনেস বলে আপস এন্ড ডাউনস হবে across the years and ranged between 9-23, এরকম কিছু হয় না, 9 to 23, কি ওটা সেটা বলতে হবে, ইউনিট কি, পার্সেন্ট বলতে হবে, 9 to 23% অফ দ্য স্পেন্ডিং, এরকম কিছু একটা বলতে হবে। এই জিনিস চলবে না 9-23। ঠিক আছে, আহ, গোছালোটা ভালো হয়েছে, মানে প্যারাগ্রাফিংটা সুন্দর হয়েছে, কিন্তু লেখার মধ্যে ঝামেলা। তাহলে ওই ডেটাগুলো লিখবেন, প্যারাফ্রেজিং করবেন একটা প্যারে একটা বা দুইটা, খুব বেশি না। টেবিলস, টেবিলস দিয়ে ইলাস্ট্রেটস কেন হচ্ছে ভাইয়া? ইনফরমেশনস বলে কোনো কিছু নাই, কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরাল হয় না, মানে এস ইএস যোগ হয় না, তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন অলওয়েজ ইনফরমেশন হয়, এটা সিঙ্গুলারও বোঝায়, প্লুরালও বোঝায়, সব বোঝায়। তো ইনফরমেশনস বলে কোনো ওয়ার্ড নাই আসলে, এটা চেক করবেন, এটা ইনফরমেশনস বলে কোনো ওয়ার্ড নেই। And the tables display information about sales of trade labeled coffee and bananas in 5 European countries. Overall, ওভারঅল লিখে এত বড় লিখছেন নাকি? ওভারভিউ এর প্যারাটা ছোট হবে। আচ্ছা দেখি, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট টেবল, কমা দিতে হবে, সুইজারল্যান্ড সোল্ড মোর দেন আদার কান্ট্রিজ in এত, but in এত the scenario got changed. UK sold 20 million। ও ভাই কি আর বলবো, আপনি তো ওভারভিউ হচ্ছে না, এটা তো ডিটেল করা হয়ে যাচ্ছে। ওভারভিউতে আমরা কখনো ডেটা দিই না, much more than other countries. On the other hand, second table civilians sold much more than other countries, while Belgium sold a very low amount and Switzerland remained the top position. Denmark's position was at the bottom. Switzerland was at top of the table for selling বানান বোর্ড সম্ভবত, fair trade of it. They sold, and Sweden was at the bottom and they sold এত লিখছেন কি দেখার মধ্যে, significant amount of
দিল এত, ইউকে, ডেনমার্ক, বেলজিয়াম, শর্ট এত 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 রেসপেক্টিভলি করেন এত, there was a noticeable change request for, এই লেখার আগে প্ল্যানিং করেন নাই, প্ল্যানিং না করে লিখতে বসছেন, চোখের সামনে যেটা আসছে সেটাই জাস্ট লিখে গেছেন গড় গড় করতে। এইভাবে আইএলটিএস আইএলটিএস এর লেখা এইভাবে হয় না। সেকেন্ড লেভেল আপনাকে প্ল্যান করে গুছিয়ে নিতে হবে, কোন কোন ডাটা নেবেন, কোনটা বাদ দেবেন। ক্লিয়ার। না, এইভাবে লিখে কিছু হয় না। আবিদ ভাই, তাহলে প্রথমটা ঠিক আছে, সেকেন্ডটা হয়নি কিছু। এভাবে গড় 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 করে প্রতিটা ডেটা লিখবেন, এটা আমরা শিখাইনি না। একটু প্ল্যান করে গুছিয়ে নিয়ে কিছু ডেটা অমিট করতে হবে, কিছু ডেটা লিখবেন, এভাবে লিখতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসে যাই। আপনাদের দুজনের জন্যই কথা হচ্ছে, আমাদের কিছু ভালো ভালো স্যাম্পল পড়তে হবে। আপনারা লিখছেন ভালোই, খারাপ না। বিশেষ করে অনেকের গ্রামাটিক্যাল প্রচুর মিস্টেক থাকে, আপনাদের টুকটাক আছে বাট খুব বেশি না। মানে সেন্স মোটামুটি ঠিক আছে, অনেকের গ্রামার সেন্স এত উইক যে কি সাজেশন দিব বুঝে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সেদিক সেদিক থেকে আপনারা অনেক আগায় আছেন। আহ আমাদের কিছু স্যাম্পল পড়তে হবে রেগুলারলি। এর মধ্যে একটা হচ্ছে আইএলস, ভুলে গেলাম কেন, ওয়েট, মনে পড়ছে, আইএলস ফোকাস, আইএলটিএস ফোকাস ডট কম, ieltsfocus.com। এটা একটা ভালো ওয়েবসাইট, এটা আমি মাঝে মাঝে ফলো করি আর কি। তো এখানে গেলে তাদের অনেক সব মডিউলের কথাবার্তা আছে, আমরা মেনলি রাইটিং এর জন্য এটা হেল্প নেবো। তো রাইটিং এ গেলে রাইটিং টাস্ক 1, টাস্ক 2 এভাবে ভাগ করা আছে। So, আমরা যদি টাস্ক 1 এ যাই, দেখবেন এখানে প্রতিটা টাইপের জন্য মেনু আছে আলাদা আলাদা। এগুলোতে যে লেটার গুলো দেখার দরকার নেই, লেটার হচ্ছে জেনারেল ট্রেনিং এর জন্য বা একাডেমিকের, সরি এগুলো হচ্ছে জেনারেলের জন্য। আর নিচে এই যে একাডেমিক আছে, এবং লেসনও আছে, পাশাপাশি স্যাম্পলও আছে, ভোকাবুলারি টোকাবুলারি অনেক কিছু আছে। পাশাপাশি যে স্যাম্পল আছে, ম্যাপের মডেল অ্যান্সার, প্রসেস ডায়াগ্রাম, বার চার্টের, এরপর লাইন গ্রাফের মডেল অ্যান্সার, পাই চার্টের মডেল অ্যান্সার, টেবিলের মডেল অ্যান্সার, এগুলো আমরা কিন্তু ক্লিক করে করে দেখতে পারি। নিচে কিছু লেসনও আছে এরকম। ধরেন টেবিলের এটাতে আমরা যাব, যে এখানে লেখা আছে, দেন কিছু অ্যানালাইসিস দেওয়া আছে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো আমরা একেবারে ব্লাইন্ডলি এগুলো ফলো করব তা না, বাট এই ওয়েবসাইটটা মোটামুটি গ্রহণযোগ্য আমার কাছে লেগেছে। একটু চোখ কান খোলা রেখে মোটামুটি আমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য এগুলো দেখবো। এরপরে আহ, একটা অ্যাপ ছিল, বাট ওই অ্যাপটা এখন আছে কিনা আমি জানি না। এমনি এরপরে আইএলটিএস অ্যাডভান্টেজ, এগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভান্টেজের ওয়েবসাইটে যে রাইটিং টাস্ক 1, টাস্ক 2 এগুলোর, এগুলো একটু এক্সপ্লোর করতে পারেন আর কি। স্যাম্পল করার জন্য আইএলটিএস ফোকাসটাই ভালো। আর একটা অ্যাপ ছিল একটা, যদি পারেন একটু নামাবেন, দাঁড়ান একটু আমি দেখি পাই না। এই যে আইএলটিএস রাইটিং, প্লে স্টোরে যে এটা সার্চ দিবেন আইএলটিএস রাইটিং ফরিজ আগায়েব, এই অ্যাপটা যদি পান, যদি ইনস্টল করা যায় তাহলে ইনস্টল করবেন। আমি মাঝখানে শুনছিলাম যে সব অ্যান্ড্রয়েডে এটা সাপোর্ট করতেছে না, বাট আমাদের সময় এটা ছিল আর কি। আমি পার্সোনালি এটা থেকে অনেক হেল্প পাইছিলাম। এখানে ইনস্টল করার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন।
এসে স্যাম্পল, লেটার স্যাম্পল, গ্রাফ স্যাম্পল, লেসন, এই জিনিসগুলো পাবেন। সো লেসন গুলো আগে দেখে নিতে পারেন। লেসন মানে টিপস, ট্রিক্স, সাজেশনস এগুলো। আর এসে হচ্ছে আপনার টাস্ক 2, গ্রাফ হচ্ছে টাস্ক 1, আর লেটার হচ্ছে জেনারেল ট্রেনিং, এটা আমাদের দরকার নাই। সো লেসন, এরপর গ্রাফ আর এসে, এগুলো আমরা ক্লিক করে দেখতে পারি। এখানে প্রচুর কি বলে যে স্যাম্পল দেওয়া আছে, ওগুলোর অ্যানালাইসিস দেওয়া আছে। সেগুলো দেখলে নিজের মধ্যে আইডিয়াটা ডেভেলপ হবে। ঠিক আছে, তাহলে একটু ভালো ভালো স্যাম্পল আমরা রেগুলারলি দেখার ট্রাই করব, তাহলে আরো ইমপ্রুভ হবে। চলেন আজকের টপিকে আমরা চলে যাই। আজকে আমরা লেক্সিক্যাল রিসোর্স এন্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এগুলো নিয়ে একটু কথা বলবো। সো এগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে দেখি ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, এটা হচ্ছে ব্যান্ড 8, আনকমন লেক্সিক্যাল আইটেম, inaccuracy, word choice and collocation. So word choice, collocation এগুলো আমাদের জরুরি। স্পেলিং এর দিকে একটু নজর দিতে হবে। 7-এ যদি আসি, এগুলো রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করছে, কিছু আনকমন ইউজ করবে এবং মোটামুটি কোন জায়গায় এগুলো বসতে পারে এটার ব্যাপারে তার একটা অ্যাওয়ারনেস থাকবে। কিছু ভুল হতে পারে, বাট খুব বেশি প্রবলেম না। 6-এ চলে গেলে রেঞ্জ মোটামুটি থাকবে। সে লেস কমন বা আনকমন ভোকাবুলারি ইউজ করার ট্রাই করবে, বাট মাঝে মাঝে ভুল হবে। মানে কোন জায়গায় কি ইউজ করতে হবে সেটা না বুঝেই হয়তো সিনোনিম, কঠিন কঠিন সিনোনিম বসাই দেবে আর কি। যেটা আমাদের কি বলে আবিদ ভাই আজকে করছেন, ওই যে রাইটিং টাস্ক 1-এ খুব বেশি প্যারাফ্রেজ করতে গেছেন, এগুলোর দরকার নাই। কিছু ভুল হবে, বাট মোটামুটি বোঝা যাবে, কি বোঝাতে যাচ্ছে সেটা বোঝা যাবে। আর 5-এর দিকে গেলে ভোকাবুলারির রেঞ্জ কমে যাবে, মানে বারবার রিপিটেশন হবে, এই আর কি, স্পেলিং এ ভুল টুল হবে এগুলো। আর 4-এ গেলে বেসিক ভোকাবুলারি এবং রিপিটেটিভলি ইউজ হচ্ছে, রিপিটেটিভলি, এবং ভুল এমন হবে যে রিডারের পড়তে সমস্যা হবে, এই হচ্ছে ব্যাপার। সো আমাদের এই যে রিপিটেশন থেকে একটু বেঁচে থাকতে হবে। এরপরে বারবার এন্ড ইউজ করা, বারবার দেন ইউজ করা, এবং ডেটাগুলোকে একইভাবে বলা, এগুলো থেকে আমাদের একটু বের হয়ে এসে জাস্ট সিম্পল সিম্পল করে জাস্ট অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে আর কি। যেগুলো আমরা স্যাম্পল গুলোতে দেখি সেভাবে একটু ট্রাই করবো আমরা। এই হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স নিয়ে। গ্রামাটিক্যালের ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার ইউজ করবে, এরর ফ্রি থাকবে, টুকটাক ভুল হতে পারে। এরপরে ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস, সো কমপ্লেক্স সেন্টেন্স একটু ভালো মতো ইউজ করতে হবে আর কি। পাংচুয়েশন, পাংচুয়েশন দেখেন আলাদা করে উল্লেখ করাই আছে, তার মানে আমরা এই যে কমাকে গুরুত্ব কম দিই এটার সুযোগ নেই। কমাটা খুবই ইম্পর্টেন্ট। টুকটাক ভুল হতে পারে, বাট এরপরও গ্রামার এন্ড পাংচুয়েশনের উপরে তার কন্ট্রোলটা ভালো থাকতে হবে। তো কোন জায়গায় কমাটা বসাচ্ছি, কোন জায়গায় দিচ্ছি, দিতে হবে দিচ্ছে না, এগুলো একটু আমাদের খেয়াল করতে হবে। সিম্পল কমপ্লেক্স ইউজ করে, গ্রামার এন্ড পাংচুয়েশনে বেশ ভুল হয়, তো এটা চলে যাচ্ছে 9, 8, 7, 6-এ চলে যাচ্ছে। শুধু লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচার ইউজ করছে, একদম সিম্পল একই ধরনের সেন্টেন্স ইউজ করছে বারবার। কমপ্লেক্স সেন্টেন্স ট্রাই করে, কিন্তু এগুলো অ্যাকুরেসি কম থাকে সিম্পলের তুলনায়। তো এই যে মালাইকা যে ওয়াইলটা ইউজ করছিলেন ওখানে ওভারভিউতে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের এরর আমরা বলতে পারি। তো এগুলো একটু আমাদের ঠিক করে দিতে হবে। খুব বেশি যদি গ্রামাটিক্যাল এবং পাংচুয়েশন ভুল হয়, রিডারের পড়তে যদি প্রবলেম হয়, তো এটা নিচে নেমে যাবে আর কি। এই হচ্ছে মোটামুটি ওভারঅল আইডিয়া। আমরা যদি করণীয় গুলো দেখি, তাহলে আমাদের রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে, অ্যাকুরেটলি ডাটাটা অ্যাকুরেটলি প্রেজেন্ট করতে হবে।
যেখানে অ্যাপ্রক্সিমেশন দরকার সেখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। কোলোকেশনটা বুঝতে হবে কোন জায়গায় কোন ধরনের ওয়ার্ড খাটে। এগুলো বেশি বেশি পড়ার মাধ্যমে নিজের মধ্যে সেন্সটা ডেভেলপ হবে আর কি। স্পেলিং মিস্টেক এড়াই চলতে হবে, ইনফর্মাল রং ওয়ার্ডস এগুলো এড়াই চলতে হবে। গ্রামাটিক্যালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, মিক্স করে। এরপরে যেই টেন্সে থাকবে সেই টেন্সটা খেয়াল করে লিখতে হবে, টেন্সের ব্যাপারটা যেন খেয়াল থাকে। উম, এগুলো আমাদের সমস্যা কারণ নাই আপাতত দেখলাম। যে শার্প ইনক্রিজ আর ইনক্রিজড শার্পলি, এই জিনিসগুলো যেন ঠিক থাকে। অ্যাডজেক্টিভ নাউন আর ভার্ব যায় হচ্ছে অ্যাডভার্বের সাথে, অ্যাডজেক্টিভ যায় নাউনের সাথে, এই জিনিসগুলো যেন আমরা ঠিক রাখি। পাংচুয়েশনটা খুবই জরুরি, স্পেশালি কমাটা। আচ্ছা, আর আমরা লিঙ্কিং ওয়ার্ড কোহেশন এন্ড কোয়ারেন্সের গতদিনে পড়েছিলাম কিছু লিঙ্কিং ওয়ার্ড দরকার। আমরা লিঙ্কিং ওয়ার্ড অলরেডি ফার্স্ট ক্লাসে শিখেছি। এবার এখানে আরেকটু যদি আমরা দেখি, ওভার ইউজ করা যাবে না, ওভার ইউজ করা যাবে না। আম, এবং আমরা সবসময় এইটা করি আর কি, সেন্টেন্সের শুরুতে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করি, বাট এটার ভেরিয়েশন কিন্তু হতে পারে অনেক বেশি। যেমন আমরা বলতে পারি যে, মামুন ইজ পোর, জাস্ট সিম্পলি বোঝানোর জন্য। হাউ এভার হি ডোনেটস রেগুলারলি অথবা ফ্রিকুয়েন্টলি। এটা একটা সিম্পল সেন্টেন্স, দুইটা সেন্টেন্স আর কি, যে মামুন গরিব, বাট হাউএভার সে মানে ডোনেট করে রেগুলারলি, নিয়মিত বা ঘন ঘন সে ডোনেট করে। So আমরা হাউএভারটা সবসময় সেন্টেন্সের শুরুতে দিয়ে অভ্যস্ত, বাট আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি, হি হাউএভার, হি দিয়ে কমা দিয়ে হাউএভার দিয়ে আরেকটা কমা, এরপরে বাকিটা ডোনেটস ফ্রিকুয়েন্টলি, এভাবে বলতে পারি। আবার এভাবে বলতে পারি, হি ডোনেটস ফ্রিকুয়েন্টলি হাউএভার। এভাবেও কিন্তু হতে পারে। সো তিনটে ভেরিয়েশন আপনার। লিঙ্কিং ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে আসতে পারে, সেন্টেন্সের শেষেও আসতে পারে, আবার সাবজেক্টের পরে কমা দিয়ে লিঙ্কিং ওয়ার্ডটা দিয়ে আবার কমা ক্লোজ করে দেন বাকি সেন্টেন্সটা লিখে, এভাবে হতে পারে। তো আমরা আমাদের লেখার মধ্যে এই ভেরিয়েশন গুলো আনবো এবং কমার ব্যাপারটা খেয়াল রাখবো, হাউএভার এর পরে কমা। আবার হাউএভার যদি শেষে থাকে তাহলে এই সেন্টেন্সের শেষে কমা দিয়ে দেন হাউএভার, আর মাঝখানে থাকলে এটার শুরুতে কমা আবার শেষে কমা। তো এভাবে আমরা একটু ভেরিয়েশন গুলো আনার ট্রাই করবো। এরপরে কিছু ইউজফুল কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো আমরা জানি অলরেডি। যদি সিমিলার জিনিস অ্যাড করি তাহলে ইন এডিশন, অ্যানাদার রিজন ইজ, অথবা ইকুয়ালি, অলসো, লাইকওয়াইজ, ফার্দারমোর, মোরওভার, এটা হতে পারে, টু, হোয়াট ইজ মোর, অলসো, আচ্ছা অলসো আছে, এই জিনিসগুলো হতে পারে সিমিলার আইডিয়া যদি আমরা অ্যাড করি। আর যদি কন্ট্রাস্টিং আইডিয়া আমরা বলি, ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অলদো, কনভার্সলি, ইনস্টেড, হাউএভার, এগুলো হচ্ছে কন্ট্রাস্টিং আইডিয়া। আর এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট দিস, সাচ অ্যাজ, নেমলি, এগুলো। এক্সাম্পল আমাদের ক্লাস 1 লাগবে না, ক্লাস 2 তে লাগবে। যাই হোক, এগুলো একটু আমরা মাঝে মাঝে পড়বো, দেন লেখার মধ্যে লেখা, ও sorry, আরো আছে, লেখার মধ্যে লেখার ট্রাই করবো। যেমন রেজাল্ট যদি এক্সপ্লেন করি, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফর দিস রিজন, দেয়ারফর, দাস। সিকোয়েন্সিং, সিকোয়েন্সিং এর এটা আমাদের আজকে লাগবে, আজকে যে আমরা প্রসেস ডায়াগ্রাম করবো সেটাতে লাগবে। ফার্স্টলি, টু বিগিন উইথ, এরপরে সেকেন্ডলি, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফলোইং দিস, সাবসিকুয়েন্টলি, ফাইনালি, লাস্টলি। আমরা যদি সবসময় দেন 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 বলি তাহলে হলো না, ইন্টারচেঞ্জ করে করে বলতে হবে।
যদি কেন হয়েছে কারণ বলা বা এক্সপ্লেনেশন যদি দিতে চাই, তাহলে ওয়িং টু দিস এটা হয়েছে, ডিউ টু দিস এটা হয়েছে, বিকজ অফ দিস এটা হয়েছে। যেমন আমরা বলতে পারি কনক্লুশনের ক্ষেত্রে টু সাম আপ, ইন কনক্লুশন, এগুলো বলা যেতে পারে। কিন্তু অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ইন মাই অপিনিয়ন, ইন মাই মাইন্ড, এগুলো টাচ করে তুলতে লাগবে আর কি। ইট সিমস টু মি দ্যাট, আই লাইক, আই থিঙ্ক দ্যাট, এরকম। বক্তব্য যদি পুনরায় অন্যভাবে বলতে চাই, রিফর্মুলেশন করে, ইন আদার ওয়ার্ডস, দিস ইজ টু সে, রাদার, ইন আদার টার্মস, অর্থাৎ একটা কথা বললেন, বলে এটাকে, এটা গুরুত্ব বোঝাতে আরেকভাবে বলতে চাচ্ছেন, তো তখন এভাবে বলা যেতে পারে। হাইলাইট করার ক্ষেত্রে পার্টিকুলারলি, ইন পার্টিকুলার, স্পেশালি, মেইনলি, অ্যাবাভ অল, এগুলো বলা যেতে পারে কোনো কিছুকে বিশেষভাবে বলতে গেলে। আর বক্তব্যের মোড় ঘোরানোর ক্ষেত্রে ট্রানজিশন যদি বোঝায়, টার্নিং টু, উইথ রিগার্ড টু, অ্যাজ ফার অ্যাজ সামথিং ইজ কনসার্ন, এরকম আর কি। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, মাঝে মাঝে ইউজ করার ট্রাই করবো, লেখা ভালো হবে। এখন চলেন আজকে আমরা দুইটা শিখবো, একটা হচ্ছে ম্যাপ আর একটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। তাহলে ম্যাপ কি জিনিস? এই যে এরকম ম্যাপে সাধারণত দুইটা সময় দেয়া থাকে, কোনো কিছু অতীতকালে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, এরকম হতে পারে। অথবা কোনো কিছু বর্তমানে কেমন আছে, ফিউচারে কিরকম করার প্ল্যান, এরকম থাকতে পারে। আবার অতীতে কেমন ছিল, ফিউচারে কেমন করার প্ল্যান, এরকমও হতে পারে, যদিও সেটা রেয়ার। সো বর্তমানের সাথে অতীত অথবা বর্তমানের সাথে ফিউচার, এই কম্বিনেশনটা থাকে আর কি। So আমাদের দুইটাই বর্ণনা করতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমাদের টেন্সের একটা কাজ আছে। যখন আমরা অতীতকালের গ্রাফটাকে ডিসক্রাইব করব, তখন যেন ফার্স্ট টেন্স ইউজ করি, ফিউচারেরটাকে ডিসক্রাইব করার সময় যেন ফিউচার টেন্স ইউজ করি, প্রেজেন্ট থেকে প্রেজেন্ট টেন্স। এরপরে ম্যাপের কি বলে যে ওভারভিউ লেখাটা একটু ইজি। ইজি বলতে মানে এখানে ডেটা নাই আসলে। সো ম্যাপের ওভারভিউর ক্ষেত্রে আমরা মূলত বিগ যে চেঞ্জ দেখতে পাবো, যে মানে ধরেন আগের ম্যাপটাতে দেখা যাচ্ছে গ্রাম ছিল, গ্রামের মাঝখানে একটা বড় বট গাছ ছিল, তো বট গাছটাকে কেন্দ্র করে গ্রামটা গড়ে উঠছে। পরে দেখা যাচ্ছে ওই বট গাছটা আর নেই, ওখানে একটা বড় মার্কেট করা হয়েছে। তাহলে আপনি ম্যাপের ওভারভিউ বলার ক্ষেত্রে বলতে পারেন যে বট গাছ যেটা একসময় ছিল সেটা এখন মার্কেটে রূপান্তরিত হয়েছে। তো এই বিগ চেঞ্জ গুলো বলে আপনি একটা জেনারেল স্টেটমেন্ট লিখতে পারেন আর কি। আহ তবে আরো যে স্পেসিফিক চেঞ্জেস গুলো আছে, ছোটখাটো যে চেঞ্জ, এগুলো আমরা বডি প্যারাগ্রাফে লিখবো। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় আহ, যদি দেখেন যে পুরো এলাকার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, যেমন এলাকাটা আগে ছিল একটা ঘন ঘন জঙ্গল টাইপের, কৃষি ক্ষেত, ফরেস্ট, মাঠ, নদী, এই টাইপের প্রাকৃতিক বিষয় ছিল বেশি। বাট এখন দেখা যাচ্ছে ওখানে বাজার হয়েছে, স্কুল হয়েছে, রাস্তাঘাট হয়েছে, পাকা রাস্তা হয়েছে, হসপিটাল হয়েছে। তাহলে আপনি স্পেসিফিক আইটেমের নাম না বলে বলতে পারেন যে ওভারঅল এই এরিয়াটা একটা রুরাল গ্রাম থেকে একটা মডার্ন টাউনে রূপান্তরিত হয়েছে। তাহলে ওভারঅল চেঞ্জটা আপনি ওভারভিউতে বলতে পারেন না। তাহলে যখন দেখবেন যে ওভারঅল চেঞ্জ বলার সুযোগ আছে, ওভারঅল প্যাটার্নে চেঞ্জ হয়ে গেছে এরিয়াটা, তখন সেটা বলবেন। বাট যদি দেখেন যে ওরকম কোনো স্পেসিফিক ট্রেন্ড নাই চেঞ্জের, দেন সিগনিফিকেন্ট একটা একটা দুইটা বড় আইটেম নিয়ে কথা বলে ওভারভিউটা আমরা শেষ করব। এরপরে আমাদের কাজ হচ্ছে ডেটাটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া। সো অনেক সময় প্রথমটা এক গ্রাফে, সেকেন্ডটা আরেক গ্রাফে লিখলে হচ্ছে। আবার অনেক সময় আইটেমের উপর বেস করে লেখা যেতে পারে, যদি সেরকম সুযোগ থাকে, যদি অবভিয়াস থাকে যে হ্যাঁ, কিছু আইটেম ছিল গাছপালা আর কিছু আইটেম ছিল ম্যান মেড। তো গাছপালাগুলো কি হলো ওটা একটা প্যারাগ্রাফে, আর ম্যান মেড যে আইটেম গুলো এটা কি হলো এটা আরেক প্যারাগ্রাফে। এরকম যদি একদম এক্সপ্লিসিটলি বোঝা যায় ইজিলি, তাহলে আমরা ওইভাবে যেতে পারি। আদারওয়াইজ একটা ছবি একটা প্যারাগ্রাফে, আরেকটা ছবি আরেকটা প্যারাগ্রাফে, এইভাবে রাখবো আর কি। এরপরে কিছু ভোকাবুলারি দরকার আছে ম্যাপের ক্ষেত্রে, এগুলো আমরা একটু দেখি। বিল্ডিং এর ক্ষেত্রে ডেমলিশ মানে কি? ধ্বংস হয়ে গেছে বা বিল্ডিং ধ্বংস করে ফেলছে। নক ডাউন একই জিনিস বোঝাচ্ছে, বিল্ডিং কে ঘুষি মেরে ফেলে দিচ্ছে, অর্থাৎ বিল্ডিং ধ্বংস করছে। ফ্ল্যাটেন একই জিনিস, ধ্বংস হয়েছে। রিপ্লেসড, তাহলে এটা শুধু ধ্বংস বোঝাচ্ছে না, বিল্ডিং আগে যা ছিল অন্য কিছু দিয়ে এখন রিপ্লেস হয়েছে।
রিনোভেটেড, বিল্ডিং ছিল, বিল্ডিং আছে, বাট চেঞ্জ করা হয়েছে, হয়তো স্ট্রাকচারে চেঞ্জ আসছে এরকম। বিল্ডিং বানানো হয়েছে, বিল্ড, কনস্ট্রাক্টেড, রিকনস্ট্রাক্টেড। রিকনস্ট্রাক্টেড বলতে ওটাই বোঝায়, রিনোভেটেড টাইপের। ডেভেলপড, বিল্ডিং আছে বাট ডেভেলপমেন্ট। এক্সটেন্ডেড, বিল্ডিংটা আগে এরকম ছিল, এটা এখন এদিকে আরেকটা প্যাটার্ন, মানে আরেকটা সাইড দিয়ে বাড়ানো হয়েছে, এক্সটেন্ডেড, এক্সপ্যান্ডেড। রিলোকেটেড, হসপিটালটা ছিল উত্তর দিকে, এখন ওটা ভেঙে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হয়েছে, রিলোকেটেড। কনভার্টেড, আগে হসপিটাল ছিল, এখন সেটা মার্কেট করা হয়েছে, ধরেন কনভার্টেড, মডার্নাইজড, এগুলো বুঝতেছি। তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে এই ভোকাবুলারি গুলো আমাদের দরকার। কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা পড়বো বাসায়, একটা দুটো দেখে নিই। দ্য পোর্ট ওয়াজ কনস্ট্রাক্টেড at the edge of the river. Constructed. The old warehouses were replaced with new hotels. The factory was converted into apartments. তাহলে যে কনভার্টেড, রিপ্লেসড, কনস্ট্রাক্টেড, এই জিনিসগুলো আমরা যেন বলতে পারি। গাছপালার ক্ষেত্রে বলা যেতে পারে ক্লিয়ার্ড, যদি কেটে ফেলা হয় তাহলে ক্লিয়ার্ড। কাট ডাউন, চপ ডাউন, রিমুভড, এগুলো হচ্ছে যদি কেটে ফেলা হয়। আর গাছপালা নতুন করে হলে প্ল্যান্টেড হতে পারে। The forest was cut down and replaced with a shopping center. তাহলে বন কাটা হয়েছে এবং একটা শপিং সেন্টার করা হয়েছে। The trees were cleared to make way for houses. রোডস, ব্রিজেস, রেলওয়ে ক্ষেত্রে আমরা বলতে পারি constructed, built, extended, expanded, removed, এগুলো বলতে পারি। The main road was extended and a new bridge was built over the river. হতে পারে leisure facilities এর ক্ষেত্রে আমরা বলতে পারি open, set up, developed, এরকম হতে পারে। Skate park was set up next to the swimming pool. Park was developed beside the forest, এরকম। আর জেনারেল চেঞ্জ যেগুলো আমাদের ওভারঅল লেখার ক্ষেত্রে লাগবে, সেগুলো কিভাবে ডেসক্রাইব করবো, এরকম। Over the period, the area witnessed dramatic changes. এরকম জাস্ট ওভারঅল একটা স্টেটমেন্ট যে হ্যাঁ ব্যাপক চেঞ্জ হয়েছে। From এত to এত, the city center saw spectacular developments. মানে অনেক, মানে দেখার মতো ডেভেলপমেন্ট হয়েছে। The village changed considerably over the period. Considerably চেঞ্জ হয়েছে। সো এরকম ওভারঅল একটা স্টেটমেন্ট আমরা ওভারভিউ দিতে পারি, দিয়ে স্পেসিফিক বড় একটা দুইটা আইটেম উল্লেখ করে ওভারভিউ আমরা শেষ করতে পারি। During the 10-year period, the industrial area was totally transformed. Over the past 20 years, the residential area was totally reconstructed. Over the period, the old docks were totally redeveloped. Between Eto and Eto, the old houses were rebuilt. Central business district was completely modernized during the period. এই হচ্ছে ওভারঅল চেঞ্জ বলার কিছু স্টাইল। আমরা এগুলো পড়বো একবার দুবার, এবং আরে এক দুই লাইন লিখলেই হয়ে যাবে ওভারঅলে, না, এইটুকু এটা হচ্ছে লিখলেই হবে। আপনি স্টার্ট করলেন আর কি, ওভারভিউটা স্টার্ট করে দেন হয়তো বিগ একটা একটা বা দুইটা ফিচার বললেন, এই হচ্ছে ব্যাপার। লোকেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি টু দ্য লেফট, টু দ্য রাইট। আর যদি যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলো বলতে পারি। Forest to the south of the river was cut down, এরকম। The green fields to the city's northwest were redeveloped as a park, এরকম হতে পারে। School to the southeast was knocked down and a new one was built to the east of the forest. So লোকেশনও বলানোর, মানে লোকেশন বোঝানোরও আমাদের দরকার হতে পারে, সেক্ষেত্রে এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, প্রিপোজিশন আমাদের দরকার আছে, at, in, on, by, beside, to, off, from, এই জিনিসগুলো যেন আমরা একটু খেয়াল রাখি। যেমন took place in the city center, সিটিতে অনেক চেঞ্জ হয়েছে। টু দ্য টাউন সাউথ, দিকের ক্ষেত্রে সাধারণত টু বসে আর কি। টু দ্য টাউন সাউথ is a golf course surrounded by trees. School is built near to the swimming pool. Next to, next এর পরে টু বসবে, next to the swimming pool. Running from north to south, উত্তর থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা যাচ্ছে was replaced by a new motorway. On the banks, নদীর তীরের ক্ষেত্রে on বসে, marina was built on the banks of the river.
এইগুলো গেল, আমরা একটু পড়বো তাহলে আমাদের মাথায় থাকবে ইনশাল্লাহ। চলেন আজকের আমরা এক্সাম্পলে চলে যাই। তাহলে এটা কি বলছে? দ্য প্ল্যান বিলো শো পাবলিক, এটা ভুল হয়েছে, প্ল্যান্স হবে অথবা শোজ হবে। A public park when it first opened in 1920, 1920 সালে যখন প্রথম ওপেন হয় তখন কেমন ছিল? And the same park today, তাহলে বোঝা যাচ্ছে অতীত এবং বর্তমান। Summarize the information by selecting reporting in features, এটাতে as always যা আছে তাই। এখন তাহলে আমরা দেখি 1920 সালে এটা, today এটা, গ্র্যান্ডে পার্ক, তাহলে কি কি আছে আর কি কি নাই। স্টেজ ফর মিউজিশিয়ানস, এটা ছিল এখানে, আর এখানে ফাউন্টেন ছিল, আর রোজ গার্ডেন রোজ গার্ডেন রোজ গার্ডেন এই চারপাশ জুড়ে ছিল। সিট ছিল এখানে, সিট। এন্ট্রান্স এন্ট্রান্স ছিল, পন্ড ফর ওয়াটার প্ল্যান্টস, গ্লাস হাউস সিটস। আর এখানে ফাউন্টেনটা নাই, আর রোজ গার্ডেন চলে আসছে মাঝখানে। সিট গুলো যেগুলো চারপাশে ছড়ানো ছিল, এটা রোজ গার্ডেনকে কেন্দ্র করে এখন দেওয়া হয়েছে। আর মিউজিশিয়ান স্টেজ, এটাকে এমপি থিয়েটার করা হয়েছে কনসার্টের জন্য। আর কি, এলডন স্ট্রিট, আর্নল্ড এভিনিউ, ঠিক আছে। গ্লাস হাউসের জায়গায় ওয়াটার ফিচার আসছে, ওয়াটার ফিচার। আন্ডারগ্রাউন্ড কার পার্কের এন্ট্রান্স এখানে। পন্ডের জায়গায় চিলড্রেন্স প্লে এরিয়া করা হয়েছে, একটা ক্যাফে আসছে। সো ব্যাপক চেঞ্জ আসলে বলতে গেলে। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে তো এইটা প্যারাফ্রেজ করবো। ওভারভিউতে আমরা লিখতে পারি যে ওভারঅল গ্র্যান্ডে পার্কটা এই কয়েকদিনে কনসিডারেবল চেঞ্জ হয়েছে, এবং বলতে পারি যে ফাউন্টেনটা সেন্ট্রাল ফিচার ছিল, ওই জায়গায় রোজ গার্ডেনটা এখন সেন্ট্রাল ফিচার হয়েছে। এভাবে আমরা ওভারভিউটা শেষ করতে পারি। ওভারঅল দ্য পার্ক ওয়েন্ট থ্রু সিগনিফিকেন্ট চেঞ্জেস during the time frame where the fountain was significant change where the fountain was the central feature in the beginning, which was replaced by a rose garden, এরকম করে বলা যেতে পারে যে ব্যাপক চেঞ্জ হয়েছে, এবং ফাউন্টেনটা সেন্ট্রাল ফিচার ছিল, যেটা এখন একটা রোজ গার্ডেন দিয়ে রিপ্লেস করা হয়েছে। এটা বললাম, বলার পরে আমরা এই গ্রাফটাকে একটা প্যারাগ্রাফে লিখবো, এই গ্রাফটাকে আরেকটা প্যারাগ্রাফে লিখবো, লিখলে হয়ে যাচ্ছে। আমার মানে সেটাই বেটার হবে। আর চাইলে এটা করা যায়, এই যে মাঝখানের আইটেম গুলোকে একটা প্যারাগ্রাফে আর বাকিগুলোকে আরেকটা প্যারাগ্রাফে লেখা যায়, বাট এখানে ওভারল্যাপিং হতে পারে আর কি। আমার মনে হয় আলাদা আলাদা লিখলে ভালো। বাট চলেন আমরা দেখি এখানে স্যাম্পলে কি আছে। The plans illustrate how Granger Park has changed since it opened 1920. ওকে ফাইন, এভাবে বলা যেতে পারে। তো ওপেনিং এ কেমন ছিল, প্রেজেন্টে কেমন আছে, এটা না বলে জাস্ট ডিরেক্টলি এইভাবে বলা যেতে পারে কিভাবে চেঞ্জ হয়েছে ওপেন হওয়ার পর থেকে। Overall, the main changes show that an amphitheater has replaced the musician stage. The rose garden is now a central feature, and the pond was replaced by a children's play area. Okay, তাহলে তিনটা সেন্ট্রাল, মানে তিনটা ইম্পর্টেন্ট আইটেমকে একসাথে বলছে। এটা, 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 আর এটা, এটা। তাহলে এমপি থিয়েটার রিপ্লেস করছে মিউজিশিয়ান স্টেজকে, এটা বললো, দুইটা আইটেমই বললো। এমপি থিয়েটার ছিল, ওইটা সরে মিউজিশিয়ান স্টেজ আসছে। আর রোজ গার্ডেন এখন সেন্ট্রাল ফিচার, জাস্ট এটা বলছে। আগে যে ফাউন্টেন ছিল এটা আর বলে নাই, জাস্ট বলছে যে রোজ গার্ডেনটা হচ্ছে এখন সেন্ট্রাল ফিচার, আর পন্ডটা এখন চিলড্রেন প্লে এরিয়াতে রিপ্লেস হয়েছে, এটাও বলছে। এটা হতে পারে। সো এটা কোনো ফিক্সড অ্যাপ্রোচ নেই, বাট আমি হলে হয়তো পার্সোনালি আমি একটু ওরকম জেনারেল একটা স্টেটমেন্ট আগে লিখতাম যে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে,
এবং হয়তো একটা আইটেম বলতাম আর কি। বাট এইভাবে বলা যেতে পারে, বিকজ এই তিনটা কিন্তু বেশ বড় বড় আইটেম এই গ্রাফের। Looking at the layout for 9020, when entering through either oh, the Eldon Street or Arnold Avenue entrances, দেখেন কিভাবে বলছে, বলছে এইটা এইটার যে কোনো একটা দিয়ে পার্কে ঢুকলেই visitors will have encountered a fountain in the center of the park. তাহলে যে কোনোটা দিয়ে ঢুকলেই ভিজিটররা একটা ফাউন্টেনের মুখোমুখি হতো পার্কের সেন্টারে। Entering via the Eldon Street entrance, in the west of the park, there was a musician stage with rose gardens and seating areas on the periphery. So এদিক দিয়ে প্রবেশ করে ওয়েস্ট মানে বাম দিকে তারা এই যে মিউজিশিয়ান স্টেজের কথা বললো, এবং সারাউন্ডিং এ রোজ গার্ডেন আর সিট আছে এটা বললো আর কি। পেরিফেরি বলছে, পেরিফেরি মানে কি বলেন তো, জানেন? পেরিফেরি বলতে বোঝায় সীমানা জুড়ে আর কি, সীমানার এরিয়াটাকে পেরিফেরি বলে। কোন একটা প্রপার্টি যদি এরকম হয় তাহলে এটার পেরিফেরি হচ্ছে এই জায়গাগুলো, পেরিফেরি মানে আউটার বাউন্ডারি বলা যেতে পারে। তো এই যে চারপাশ জুড়ে সিট আছে সেটা বলছে সিটিং এরিয়াস অন দ্য পেরিফেরি। টু দ্য নর্থ ইস্ট অফ দ্য পার্ক, নর্থ ইস্ট মানে উপরের দিকে ডান পাশে কর্নারে এদিকে, was a pond for water plants as well as a glass house beside the Eldon Street entrance. The glass house ছিল এটার পাশে, এটা বলছে। সো তার এন্ট্রেন্স গুলোকে আপনার কি বলে পয়েন্ট ধরে এক্সপ্লেন করার ট্রাই করছে, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, নো প্রবলেম। এবং দেখেন তারা গ্রুপিং করছে, যদিও মনে হচ্ছে অনেক কিছু বলছে বাট সেন্টেন্স কিন্তু এখানে মোটে তিনটা, তিনটা সেন্টেন্সে সব বলছে। বলছে যে এদিক এদিক দিয়ে ঢুকে তারা এটা পাবে, এটা একটা সেন্টেন্স গেল। এবার বললো যে এদিক দিয়ে ঢুকলে এটা পাবে উইথ এটা এটা আশেপাশে। আর এরপরে বলছে যে এইদিকে পন্ড আছে এবং এন্ট্রান্সের শেষে পাশে গ্লাস হাউস আছে, এই দুটাকে আরেকটা লাইনে বলছে। So, এইভাবে একটু গ্রুপিং করে আমাদের আইটেম গুলোকে বলতে পারতে হবে, এটার জন্য প্র্যাকটিস দরকার। বেশ ভালো লেখাটা, লেখাটা কিন্তু বেশ ভালো। নেক্সট প্যারাগ্রাফে যদি যাই, টার্নিং টু দ্য প্রেজেন্ট ডে ডায়াগ্রাম, এই যে কোহেসিভ ডিভাইসের মতো, যে এখন আমরা যদি এটার দিকে তাকাই, the fountain that once dominated the center of the park has been replaced by a rose garden surrounded by seating area. তাহলে বেশ সুন্দর করে বলছে, আমরা হয়তো বলতাম যে ফাউন্টেনটা রিপ্লেস হয়ে গেছে রোজ গার্ডেন দিয়ে, বাট তারা একটু অন্যভাবে বলছে যেটা এক সময় সেন্টারটাকে ডমিনেট করতো সেটা রিপ্লেস হয়ে গেছে রোজ গার্ডেন দিয়ে, যেটা সারাউন্ডেড আছে সিটিং এরিয়া দিয়ে। তো এক লাইনে এই জিনিসটা বর্ণনা শেষ। The musician stage was converted into an amphitheater and the pond is now a children's play area with a cafe next to it. হ্যাঁ, একসাথে বলে দিয়েছে, এটা চেঞ্জ হয়েছে এখন, মানে এটা এখন এমপি থিয়েটার, পাশাপাশি পন্ড যেটা ছিল সেটা প্লে এরিয়া হয়েছে এবং পাশে যে ক্যাফে আছে এটা বলে দিয়েছে, উইথ দ্য ক্যাফে নেক্সট টু ইট, উইথ দ্য ক্যাফে নেক্সট টু ইট। তাহলে বাকি থাকলো কি আমাদের ওয়াটার ফিচার আর আন্ডারগ্রাউন্ড কার পার্ক। এখানে গ্লাস হাউস ছিল এক সময়, তাহলে চলেন দেখি কি বলে। Next to it, additionally, an underground car park has been constructed under the current water feature. Current water feature মানে বুঝাই দিচ্ছে ওয়াটার ফিচার এখন আছে। Where the glass house once stood, এক সময় যেখানে গ্লাস হাউসটা দাঁড়িয়েছিল। তাহলে গ্লাস হাউস যেখানে ছিল ওইখানে এখন আন্ডারগ্রাউন্ড কার পার্ক করা হয়েছে আন্ডার দ্য কারেন্ট ওয়াটার ফিচার, এটার নিচে। তো বেশ ভালো একটা লেখা, এই লেখা 8-9 পাওয়ার মতো আর কি। আমাদের একটু এই ধরনের ভালো ভালো স্যাম্পল রেগুলারলি পড়তে হবে, তো নিজেরাও লেখার ট্রাই করতে হবে। তাহলে কোনো আইটেমকে কিন্তু ওইভাবে বাদ রাখে নাই, মোটামুটি সবগুলোই বলছে, হয়তো জাস্ট এটুক বলে নাই, কিন্তু সবগুলোই বলছে। বাট এরকম বলে না যে এটা এখানে আছে, এটা একটা লাইন, সিট আরেকটা লাইন, ক্যাফে আরেকটা লাইন, এটা আরেকটা লাইন, এমন না। গ্রুপিং করে 3-4 সেন্টেন্সের ভিতরে একটা প্যারাগ্রাফ শেষ করার আমাদের চেষ্টা করতে হবে, এবং সেটা করতে যে জাস্ট এন্ড দিয়ে দিয়ে আমরা লাগাই দেবো এরকম আবার না। প্রতিটার মধ্যে ভেরিয়েশন আছে, শুধু কিন্তু এন্ড দিয়ে লাগাইনি।
There is a children's playground and there is also a cafe. There is a water feature and an entrance underground. এরকম কিন্তু না, একটু ক্রিয়েটিভলি বলার ট্রাই করা আর কি। তাহলে এটা একটা ভালো স্যাম্পল আমরা পড়বো। এখন চলেন আজকের নেক্সট যে আইটেম সেটাতে আমরা যাব। এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট বলা যায়। প্রসেস ডায়াগ্রাম বলতে কি বোঝায়? কোন একটা প্রসেসকে ছবির ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা। তো আজকে আবার দুইটা স্যাম্পল আছে, চলেন আমরা পড়ি। প্রসেস ডায়াগ্রাম, এইখানে দেখেন জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। তাহলে এই যে 1 2 3 4 5, পাঁচটা স্টেজ বলে দেয়া আছে। কোল্ড ওয়াটার এখানে দেওয়া হচ্ছে এবং এদিক দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে, এই যে প্রসেস। আবার এখানে এটা দেখেন সি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা। এখানে কিন্তু এরকম ফ্লো চার্ট টাইপের না, বাট দুইটা আলাদা স্টেজ বলা আছে, স্টেজ এ স্টেজ বি এরকম। তো এগুলো ভেরিয়েশন থাকতে পারে এগুলো। এবং এই প্রসেসগুলো লিনিয়ার হতে পারে, সাইক্লিক্যাল হতে পারে। লিনিয়ার মানে যেমন এইটা, একদিকে ইনপুট হচ্ছে কোল্ড ওয়াটার, আরেকদিকে বের হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি। এখানে লুপটা ক্লোজ না, ওপেন লুপ, মানে এটা লিনিয়ার, একদিকে শুরু হচ্ছে একদিকে শেষ হচ্ছে। বাট কিছু সময় যে প্রাণীর জীবন চক্র টাইপের জিনিস থাকে, সেগুলো কিন্তু আপনার সাইক্লিক্যাল চলতে থাকে। মানে ডিম থেকে ব্যাং হলো, ব্যাং থেকে বড় ব্যাং, বড় ব্যাং থেকে আরো বড় ব্যাং, তারপরে আবার ডিম, এই যে আবার চলতে আছে চলতে আছে। এটা হচ্ছে সাইক্লিক্যাল। তো এগুলো জাস্ট একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। আর মাঝে মাঝে এরকম যেটা বললাম যে 2 বা 3টে স্টেজ আলাদা করে দেওয়া থাকতে পারে। তাহলে এই প্রসেস ডায়াগ্রাম আমি খুব লাইক করি, কারণ এটাতে ওভারভিউতে লেখাটা খুব ইজি। যখন এরকম আপনার প্রসেস থাকবে দুইটা, মানে কি বলে, সাইক্লিক্যাল হোক আর লিনিয়ার হোক, ওগুলাতে যদি প্রসেস এরকম ডিনোট করা থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অথবা ABCD, তাহলে কিন্তু আমরা ইজিলি বলে ফেলতে পারছি যে এখানে কয়টা স্টেপ আছে। আর যদি এরকম ডিনোট করা না থাকে 1 2 3 দিয়ে, তাহলে আমরা ট্রাই করব যে চোখে দেখায় মেইন মেইন চেঞ্জ, মেইন মেইন স্টেজ কয়টা মনে হয়। তো আমরা ওইটাকে ওভারভিউতে তুলে ধরতে পারি যে ওভারঅল there are 5 stages in the production of electricity, starting with cold water being pumped through the injection well, and uh, starting with eta and ending with the electricity being supplied through the power grid, এরকম হতে পারে আর কি। তো আমি এখানে কি করলাম, স্টেজ কয়টা আছে সেগুলো বললাম, এবং শুরুর স্টেজ আর শেষের স্টেজটা বললাম। এটা বললেই মানে সুন্দর একটা ওভারভিউ হয়ে যায় প্রসেস ডায়াগ্রামের। তো আমরা এই কাজটা করতে পারি। আর যদি স্টেজ বলা থাকে 1 2টা, তাহলে আমরা তো ওটা আরো ইজি। ওভারঅল দেয়ার আর 2 স্টেজেস অথবা 2 ফেজেস। ফার্স্ট পেজে কি হয়, লাস্ট পেজে কি হয়, জাস্ট হালকা করে উল্লেখ করে দিলাম, কি হচ্ছে ওভারভিউ। এবং যখন আমরা প্যারাগ্রাফ লিখবো ডিটেইল, তখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে লজিক্যালি কোনো লজিকের বেসিসে 2 ভাগে ভাগ করে নেয়। যেমন এখানে দেখেন কিছু প্রসেস আছে আন্ডারগ্রাউন্ড হচ্ছে, কিছু প্রসেস আছে কি বলে ওভার দ্য গ্রাউন্ড হচ্ছে, অন দ্য গ্রাউন্ড হচ্ছে। তাহলে আন্ডারগ্রাউন্ড একটা, ওভারগ্রাউন্ড আরেকটা, প্যারাগ্রাফে লিখতে পারি। তো মাঝে মাঝে দেখবেন যে এরকম ডিস্টিংশন করাটা ইজি হচ্ছে না, তখন আপনার জাস্ট মাঝামাঝি ভাগ করে নেবেন। 5টা আছে তাহলে 3টা একটাতে, 2টা আরেকটাতে, অথবা 6টা আছে তাহলে 3টা একটাতে আর 3টা আরেকটাতে, এরকম আর কি। এইভাবে আমাদের একটু করে ফেলতে হবে, স্টেপ গুলোকে একটু লজিকলি গ্রুপ করে ফেলতে হবে। তাহলে চলেন এখন এই স্যাম্পলটা আমরা দেখে ফেলি। দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ জিওথার্মাল এনার্জি ইজ ইউজড টু প্রডিউস ইলেকট্রিসিটি। জিওথার্মাল, জিও মানে হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। সো ভূগর্ভস্থ তাপ আর কি, জিওথার্মাল, ভূতাপ। ভূতাপ ব্যবহার করে কিভাবে এনার্জি, সরি, ভূতাপ শক্তি ব্যবহার করে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করা যাচ্ছে। তাহলে চলেন এখন এই প্রসেসটা আগে একটু ভালো মতো দেখে নিই কি কি আছে। প্রথম স্টেজে কোল্ড ওয়াটার, এই যে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, মানে পাম্প করা হচ্ছে নিচে, প্রেস করা হচ্ছে নিচে, বাড়ানো হচ্ছে প্রায় 4.5 কিলোমিটার নিচে। এবং এটা হচ্ছে ইনজেকশন ওয়েল, এইটা হচ্ছে ইনজেকশন ওয়েল। এরপরে পানিটা এই দিক দিয়ে যাচ্ছে, এখানে হট রক্স আছে, এটা হচ্ছে জিওথার্মাল জোন, মানে
এখানে মাটিটা গরম, হট রক। এরপরে এটা এদিক দিয়ে যে প্রোডাকশন ওয়েল দিয়ে যাচ্ছে। তো ঠান্ডা পানি গরম পাথর দিয়ে যাওয়ার সময় পানিটাও গরম হয়ে যাচ্ছে। তো যখন প্রোডাকশন ওয়েলে এটাকে পাম্প করা হচ্ছে তখন এটা হট ওয়াটার হয়ে যাচ্ছে। পাম্প করার পরে এখানে কন্ডেন্সারে এটাকে কন্ডেন্স করা হচ্ছে, ঘনীভূত করা হচ্ছে। তো তখন ধোঁয়া উৎপন্ন হচ্ছে, যেটাকে স্টিম বলে আর কি, বাষ্প উৎপন্ন হচ্ছে। এই স্টিমটাকে তখন সরু একটা পাইপ দিয়ে ফোর্সফুলি একদিকে মানে বের করা হচ্ছে। তো এই ফোর্সের কারণে এটা এখানে যে টারবাইন আছে এটাকে ঘোরাচ্ছে। এই যে এখানে তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে রোটেট হচ্ছে টারবাইনটা। এবং টারবাইন ঘুরলেই আসলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। তো যে কোনো প্রসেসের আলটিমেট টার্গেট হচ্ছে টারবাইনটাকে ঘোরানো। টারবাইনটা ঘোরাতে পারলে ওটার সাথে জেনারেটরের কানেকশন করলেই বিদ্যুৎ উৎপন্ন হবে, পাওয়ার বাই টারবাইন এন্ড প্রডিউসেস ইলেকট্রিসিটি জেনারেটর। এবং পরে এটা এই ন্যাশনাল গ্রিড দিয়ে সাপ্লাই হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের পাওয়ার প্ল্যান্টের প্রিন্সিপাল মেইন প্রসেস। চলে আমরা অ্যান্সারটা দেখে ফেলি। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্রসেস বাই হুইচ জিওথার্মাল এনার্জি ইউজ ইন দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। প্যারাফ্রেজ করে জাস্ট বলে দেওয়া। ওভারঅল দেয়ার আর 5 স্টেপস ইন দ্য প্রসেস। তাহলে কয়টা স্টেপ আছে এটা আমরা বললাম। এরপরে স্টার্টিং ফ্রম পাম্পিং down cold water into the geothermal zone to producing electricity from the generator, which is then sent into the electric grid. তাহলে 5টা প্রসেস, স্টার্টিং হচ্ছে এটা দিয়ে এবং শেষ হচ্ছে মানে শেষেরটা এটা দিয়ে শেষ হচ্ছে, যেটা পরে ইলেকট্রিক গ্রিডে পাঠানো হচ্ছে আর কি। এই হচ্ছে ওভারভিউ। তাহলে কয়টা স্টেপ, প্রথম স্টেপটা কি, লাস্ট স্টেপটা কি, দ্যাটস ইট। এরপরে আবার ব্যাখ্যা করছি। ইন দ্য ফার্স্ট স্টেপ কোল্ড ওয়াটার ইজ পাম্পড ডাউন 4.5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড থ্রু দ্য ইনজেকশন ওয়েল। Next, the water is injected into the geothermal zone, where the hot rocks heat the water up as it passes through the earth. এরপরে আমরা আবার নেক্সট দিয়ে বলতে পারতাম, বাট এখানে কিভাবে বলছি, once the water has been heated up, মানে একবার যখন পানিটা গরম হয়ে যাচ্ছে, it enters the production well and is then, তাহলে একবার নেক্সট বলছি একবার then, pumped up to the ground and into the condenser। তাহলে যে পানি ভিতরে দেওয়া পর থেকে পাম্প করে উপরে নিয়ে কন্ডেন্সারে পাঠানো পর্যন্ত, এই জিনিসটা একটা প্যারাগ্রাফে বললাম। The last two stages are carried out above ground at the power plant. তাহলে বোঝা যাচ্ছে এটা দিয়ে যে আমরা এখন যা বলছিলাম এতক্ষণ সেটা আন্ডারগ্রাউন্ড, এখন যেটা বলছি সেটা অ্যাবাভ গ্রাউন্ড হচ্ছে। First of all, steam is produced from the hot water in the condenser in the following step. তাহলে এই যে নেক্সট দেন, এরপরে বলছে in the following step the steam passes into the turbine and makes it spin. এরপরে ফাইনালি, তাহলে যে কোনো প্রসেস ডায়াগ্রামের শেষে একটা ফাইনাল স্টেজ থাকবে, সেখানে আমরা ফাইনালি বলতে পারি অথবা বলতে পারি at the end. Finally, the generator which is powered by the turbine, কমাগুলো খেয়াল করেন, ফাইনালি দিয়ে একটা কমা, লিঙ্কিং ডিভাইস গেল। এরপরে দ্য জেনারেটর, এবং এটার ব্যাখ্যা দিচ্ছি আমরা, তাহলে কমা দিয়ে ব্যাখ্যাটা দিলাম, which is powered by the turbine, কমা শেষ। তাহলে জেনারেটরের কি বলে ইন্ট্রোডাকশন করলাম আমরা এখানে, কমা দিয়ে এরপর আবার বলতেছি, the generator produces electricity where it is then transferred into the electric grid via power lines. তাহলে এই যে কমাগুলো সুন্দর করে দিলে সিম্পল, এটা কিন্তু সিম্পল না, কমপ্লেক্স সেন্টেন্স ওয়্যার দিয়ে আছে, বাট এইভাবে দিলে সিম্পল সেন্টেন্সও অনেক সুন্দর দেখায় আর কি। তাহলে একটা টার্ম বললাম, টার্মটার পরিচয় দিলাম, দিয়ে কমা ক্লোজ করে ওই বক্তব্য শেষ করলাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি ফ্লো থাকে তাহলে এইভাবে, আর যদি আলাদা স্টেজ থাকে তাহলে কেমন হবে এটা একটু দেখি। The diagram show a structure that is used to generate electricity from wave power. স্রোতকে কাজে লেগে ইলেকট্রিসিটি উৎপন্ন করার একটা স্ট্রাকচার। তাহলে কি আছে এখানে আমরা দেখি। স্টেজ এ তে কি আছে, এই যে এরকম একটা চেম্বার আছে, এইখানে দেখেন টারবাইন আছে, টারবাইন ঘুরবে মানে বিদ্যুৎ উৎপন্ন হবে, এই টারবাইন থেকে ইলেকট্রিসিটি হচ্ছে। এখানে একটা কলাম আছে,
সি ওয়াল, সি ওয়ালের পাশে আর কি এই কলাম, এবং স্রোত এখানে আসছে, স্রোত এখানে আসছে, এই যে এয়ারটা বাইর হচ্ছে টারবাইন এই কলাম দিয়ে, এবং বাইর হওয়ার সময় সে টারবাইনকে ঘোরাচ্ছে। আবার স্রোতটা যখন চলে যাচ্ছে, তো স্রোত তো একবার এসে থেমে যায় না, আসে আবার যায়, আসে আবার যায়। তো স্রোতটা যখন চলে যাচ্ছে তখন আবার বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকছে, বিকজ এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে। তো ভ্যাকুয়াম পূরণ করার জন্য বাইরে থেকে বাতাস আসছে, তো বাতাস যখন এদিকে আসছে তখন টারবাইন আবার ঘুরছে, এবং টারবাইন থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে। এই তো দুইটা স্টেজ, ওয়েভটা আসলো, বাতাসটা বের হলো, আবার ওয়েভ চলে গেল, বাতাস ঢুকলো। এই বাতাস যাওয়া আসার পথে সে টারবাইনটাকে ঘোরাচ্ছে। এই হচ্ছে প্রসেস। তাহলে চলেন আমরা স্যাম্পলটা দেখে ফেলি। The two diagrams illustrate a method of creating electricity from the force of waves using a specifically designed man-made construction. Very good paraphrasing. ওখানে বলছিল একটা স্ট্রাকচার যেটা ব্যবহার করা হয় ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ওয়েভ পাওয়ার ইউজ করে। এখানে বলছে একটা মেথড দেখাচ্ছে ফ্রম দ্য ফোর্স অফ ওয়েভস, ওখানে ছিল ওয়েভস পাওয়ার, এখানে বলছে ফোর্স অফ ওয়েভস। আর ওখানে স্ট্রাকচার বলছিল, এখানে বলছে স্পেসিফিকলি ডিজাইন ম্যান মেড কনস্ট্রাকশন, হতে পারে এরকম। এরপরে ওভারঅল, আমরা এখানে ওভারঅল দিতে পারতাম, ওভারঅল দিয়ে কমা দিয়ে, দ্য স্ট্রাকচার comma consisting of a wave chamber and a tall column containing a turbine, comma শেষ, is erected on a steeply sloping coastal cliff on sea wall where it is subjected to the movement of the ocean waves. So সেই স্ট্রাকচারটার বর্ণনা দিছে। তাহলে স্ট্রাকচার যেটার মধ্যে একটা আছে ওয়েভ চেম্বার এবং একটা লম্বা কলাম আছে, যেটাতে টারবাইন আছে, কমা শেষ, এই স্ট্রাকচারটা ইরেক্টেড, ইরেক্টেড মানে কি, সোজা করা, ইরেক্টেড স্থাপন করা এরকম হয়। তাহলে ইরেক্টেড অন এ স্টিপলি স্লোপিং কোস্টাল ক্লিফ, এই যে এই স্লোপটা কিন্তু বেশ স্টিপ, মানে খাড়া স্লোপ, এরকম গ্রাজুয়াল স্লোপ না। তো সেটা বলছে স্টিপলি স্লোপিং কোস্টাল ক্লিফ অর সি ওয়াল where it is subjected to the movement of the ocean waves. হতে পারে, যদিও একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে এগুলো, বাট সে জাস্ট সিম্পলি কি করছে, স্ট্রাকচারটার বর্ণনা দিছে ওভার ওভারভিউতে, আর নেক্সটে সে প্রসেস গুলো বর্ণনা করবে। The first diagram shows how the incoming wave fills a large chamber and forces the air inside this space up the column and through the turbine. একসাথে বলছে যে এই ডায়াগ্রামটা দেখাচ্ছে কিভাবে একটা ওয়েভ এই লার্জ চেম্বারটাকে ফিল করে ফেলছে, এবং এয়ার, ভিতরের এয়ারটাকে ফোর্স করছে কলাম দিয়ে উপরের দিকে, আপ দ্য কলাম অ্যান্ড থ্রু দ্য টারবাইন, ওখানে যদি টারবাইন আছে টারবাইন দিয়ে। দ্য প্রেসার অফ দ্য এয়ার রোটেটস দ্য টারবাইন, তাহলে এয়ারের প্রেসারের ফলে টারবাইনটা রোটেট হচ্ছে, which generates a current of electricity, ইলেকট্রিসিটি প্রবাহ এই কারণে উৎপন্ন হচ্ছে। The process does not end there, for the structure is able to continue producing power as the sea recedes, as can be seen in the second diagram. আচ্ছা, তো সেকেন্ড ডায়াগ্রামের ইন্ট্রোডাকশনটা এখানে করে দিছে, আমি হলে হয়তো পার্সোনালি এটা আমরা করতাম না। সেকেন্ড ডায়াগ্রামটা আমরা সেকেন্ড ডায়াগ্রামে রাখবো, বাট সে একটু ক্রিয়েটিভলি বলার ট্রাই করছে যে এই প্রসেসটা এখানে শেষ হয় না, কারণ স্ট্রাকচারটা সক্ষম মানে কন্টিনিউয়াসলি পাওয়ার প্রডিউস করতে, যেহেতু স্রোতটা আবার রিসিড হয়ে যায়, রিসিড মানে ফেরত যাওয়া আর কি, যেটা সেকেন্ড ডায়াগ্রামে দেখানো হয়েছে। As the water now flows away from the structure, it draws air back down the column. আগে ছিল force up the column, এখন হচ্ছে draws down the column and downwards through the turbine in the same direction as the previous upward flow of air. So টারবাইনটা ঘুরছে সবসময় সেম ভাবে। The turbine continues to turn, thus generating even more electricity. আরো ইলেকট্রিসিটি উৎপন্ন করতে আছে, এই হচ্ছে প্রসেস। তো এখানে এই লাইনটা নিয়ে নেওয়ার ফলে এই প্যারাগ্রাফটা বেশি ছোট দেখাচ্ছে আর কি, দরকার নেই, আমরা এখানে ফার্স্ট প্রসেস রাখবো, এখানে সেকেন্ড প্রসেস রাখবো, দ্যাটস ইট। তাহলে ওভারভিউতে স্ট্রাকচারের বর্ণনা,
প্রথম প্যারাগ্রাফে প্রথম মেকানিজম বর্ণনা, সেকেন্ড প্যারাগ্রাফে সেকেন্ড মেকানিজম বর্ণনা। তাহলে পারা যাবে আশা করি। চলেন আমরা একটু হোমওয়ার্ক গুলো দেখে নিই। 831, আচ্ছা তিনটা আছে, 811 আগে দেখি চলেন। হম, আচ্ছা এইটা আমাদের দেওয়ার অর্থ হচ্ছে আমাদের আজকে যে টাস্ক ওয়ান শেষ হয়ে যাবে, বা টাস্ক ওয়ানের আরেকটা আলাদা টাইপ আছে, সেই টাইপটা হচ্ছে ডাবল ডায়াগ্রাম বলি আর কি আমরা এটাকে। অর্থাৎ দুই ধরনের গ্রাফের কম্বিনেশন। এতদিন আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পড়ছি, হয় টেবিল, না হলে পাই চার্ট, না হলে কলাম, না হলে ম্যাপ, না হলে প্রসেস ডায়াগ্রাম, এরকম পড়ছি। বাট এগুলোর মিক্সচার করে দিতে পারে। বিশেষ করে পাই চার্ট থাকলে কম্বিনেশন অফ এটার সাথে অন্য কিছু একটা দেয়, বিকজ পাই চার্ট বলাটা খুবই ইজি, এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এই জন্য এটার সাথে আরো কিছু একটা দেয় আর কি। তো এগুলো থাকলে আমরা যেন না ঘাবড়াই, একই জিনিস যেভাবে আমরা শিখে এসেছি সেভাবেই, জাস্ট একটা ডায়াগ্রাম একটা প্যারাগ্রাফে লিখবো, আর একটা ডায়াগ্রাম আর একটা প্যারাগ্রাফে লিখবো, হয়ে গেল। তাহলে বলছে যে মেইন রিজনস why agricultural land becomes less productive. The table shows how this causes affected three regions of the world during 1990s. তো এটা দেখাচ্ছে এই তিনটা এরিয়াতে কিভাবে এটার ইফেক্ট হয়েছে। আর এখানে দেখাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পার্সেন্টেজ। তাহলে আমরা একটু এটা করার ট্রাই করবো। তাহলে ডাবল ডায়াগ্রাম কিভাবে লিখতে হবে এটা প্র্যাকটিস হয়ে যাবে। দেন নেক্সট হোমওয়ার্ক হচ্ছে 831। 831 চলেন দেখি। হ্যাঁ, এটা প্রসেস ডায়াগ্রাম। দুইটা আলাদা ফিগার আছে। একটা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন। তাহলে এখানে লাইমস্টোন, ক্লে এগুলো ক্রাশ করে পাউডার হলো, পাউডারটা মিক্সার দিয়ে যাচ্ছে। এখানে রোটেটিং হিটার আছে, মানে এটা ঘুরতেছে, পাশাপাশি হিটও দেওয়া হচ্ছে। পরে এই পাউডারটা এখানে এসে গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হচ্ছে, এরপরে সিমেন্ট উৎপন্ন হচ্ছে, এটা পরে ব্যাগে করে পাঠানো হচ্ছে। আর এই সিমেন্ট ব্যবহার করে পানি, স্যান্ড, গ্রাভেল এই সবগুলো অ্যাড করে কংক্রিট মিক্সচারে মিক্স করে কংক্রিট প্রোডাকশন করা হচ্ছে। সো সিমেন্ট প্রোডাকশন এন্ড কংক্রিট প্রোডাকশন। তাহলে আমরা লিখবো এটাকে একটা প্যারাগ্রাফে এবং এটাকে আরেকটা প্যারাগ্রাফে। দেখেন এখানে হয়তো খুব বেশি কিছু বলার নাই, বাট আমরা চাইলে কিন্তু বলতে পারি যে গ্রাভেল হচ্ছে মেইন পার্ট এটার, because of the amount half of the components are is gravel, অথবা gravel consists half of the total amount, এরকম হতে পারে। স্যান্ড হচ্ছে কোয়ার্টার। সো যে কোনো একটাকে আমরা প্যারাফ্রেজ করবো, বাকিগুলোকে সেম অ্যামাউন্ট মানে এক্সাক্ট ডেটা মেনশন করে আমরা লেখার ট্রাই করবো। চলেন আরেকটা দেখি। 911। 911 তো বের করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাপ একটা। Two maps show an island before and after construction of some tourist facilities. সেটা ছিল বিফোর এন্ড আফটার। এখানে কি আছে? কিছু গাছ আছে, বীজ আছে, আর কিছু নেই। আর এখানে আপনার অনেক কিছু আছে, বীজ আছে। এগুলো তো অনেক কঠিন, কিভাবে লিখবো? না না, কঠিন না। যেমন ওভারভিউতে এত কি লিখবেন? ভোকাবুলারি নাই পেলে। খুব এখানে তো ভোকাবুলারি দরকার নেই আপনার। এই যে উত্তর দিকে কিছু এই জিনিস বানানো হয়েছে, দক্ষিণ দিকে এই জিনিস বানানো হয়েছে, এই তো, আর কিছু না কিন্তু। দেখে মনে হচ্ছে জটিল কিছু, বাট জটিল কিছু না। তো আপনি ওভারভিউতে বলবেন যে আহ, মানে পুরো দ্বীপটা মেজর ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গেছে, এই ধরনের কোনো কিছু একটা বলবেন। এরপরে মেইন ফিচার বলতে পারেন যে রেস্টুরেন্ট, রিসেপশন এন্ড মেনি আদার, এরকম আর কি বলতে পারেন।
তো দ্বীপের মধ্যে এই জিনিসগুলো আসছে, যেমন এখানে একটা ফায়ার আছে, ফায়ারে নৌকা হয়তো ল্যান্ড করতে পারে। তো এখান দিয়ে এই যে এটা হচ্ছে ভেহিকল ট্র্যাক, ভেহিকল ট্র্যাক আছে। আর কিছু আছে ফুটপাথ, এই ড্যাশগুলো ফুটপাথ। তো রিসেপশন আছে আর রেস্টুরেন্ট আছে। তো ভেহিকল পাথ দিয়ে রিসেপশন এবং রেস্টুরেন্টে যাওয়া যায়। পাশাপাশি অ্যাকোমোডেশন আছে যেগুলোতে হেঁটে হেঁটে যাওয়া যায়। অ্যাকোমোডেশন এই দ্বীপের বাম দিকেও আছে, ডান দিকেও আছে। বাম ডান না বলে, হ্যাঁ বাম ডান আমরা বলতে পারি, অথবা ওয়েস্ট অ্যান্ড ইস্ট এভাবে বলতে পারি। আর রিলেটিভলি এই পার্টটা এখনো আন্ডার ডেভেলপড আছে, রিলেটিভলি সেটা আমরা বলতে পারি। পাশাপাশি এই যে এখানে সুইমিং ফ্যাসিলিটিস আছে, এই জিনিসগুলো আমরা বলতে পারি। সো এটার পাস্ট কিভাবে লিখবো? মানে এটা তো বিফোর আর আফটার দেওয়া, বিফোরটা তো হ্যাঁ, পাস্টে লিখলাম, আফটার কি আমরা মানে কন্টিনিউয়াস এটা ইউজ করব? এটা না, দুইটাই পাঁচটা লিখতে হবে। কেন বলেন তো? কারণ বলছে যে রিকনস্ট্রাকশনের আগে কেমন ছিল আর রিকনস্ট্রাকশনের পরে কেমন হয়েছে, এরকম দেখাচ্ছে কিন্তু। সো অলরেডি মানে রিকনস্ট্রাকশন হয়ে গেছে, হয়ে এরকম দেখাচ্ছে। তো আপনি এটাকে এগুলো চাইলে আপনি প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারেন, হ্যাজ বিন মেড, এভাবে বলতে পারেন আর কি। বা পাস্ট লিখলেও সমস্যা নেই। তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারি যে রিকনস্ট্রাকশনের আগে এরকম ছিল, ওয়াজ, আর এখানে হ্যাজ বিন মেড, হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এরকম হতে পারে। মানে আমি বলতেছি যে কন্টিনিউয়াসে বলা যায় না, যে যে ফুটপাতে মানে ফর ইউজিং এরকম কিছু দিয়ে কন্টিনিউয়াস কি করা যাবে? যেমন এই কন্টিনিউয়াস ঠিক বিচ না। ফর ইউজিং হচ্ছে মানে এটা সুইমিং এর জন্য ইউজ করা হয় বা এরকম কিছু। না, সেক্ষেত্রে কন্টিনিউয়াস হবে না, সেক্ষেত্রে হবে আপনার প্রেজেন্ট সিম্পল হবে। দ্য বিচ ইজ নাও ইউজড ফর সুইমিং, সো নাও ইউজড, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পলের প্যাসিভে গেলেন আপনি আর কি। সো হয় প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটা দিয়ে আমরা এখানে কাজ সেরে ফেলতে পারি। ঠিক আছে। আর এইটা বলার সময় হয়তো তেমন বেশি কিছু বলার থাকবে না, নো প্রবলেম। আপনি এখানে হয়তো উল্লেখ করবেন যে বাম দিকে কিছু গাছ আছে, ডান দিকে অর্থাৎ ওয়েস্ট কিছু গাছ আছে, ইস্টে কিছু গাছ আছে, মিডিলটাতে তেমন কিছু নাই, ফাঁকা জায়গা। পাশাপাশি ছোট একটা বিচ আছে ওয়েস্টার্ন সেকশনে, ওয়েস্টার্ন সাইডে। এবং এই দ্বীপটা ওভারঅল 100 যদি এটা হয়, 100 স্লাইটলি মোর দেন 200 মিটার, এরকম হবে আর কি। তো এইভাবে আপনি যতটুকু পারেন আর কি। অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, রিসেপশন, কমিউনিকেশন। এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, বাট একটু ক্রিটিক্যাল হবে। সেটা হচ্ছে আমরা আইটেম গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। আইটেম গুলো এখানে দুই ভাগে ভাগ করা যেতে পারে এইভাবে। একটা হচ্ছে মানে আপনার অ্যাকোমোডেশন টাইপের ফ্যাসিলিটিস আর কি, অ্যাকোমোডেশন এন্ড লেজার ফ্যাসিলিটিস। যেমন রেস্টুরেন্ট, অ্যাকোমোডেশন, সুইমিং, রিসেপশন, এগুলো হচ্ছে অ্যাকোমোডেশন লেজার ফ্যাসিলিটিস। আর আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, তার মধ্যে পড়বে ফায়ার, এইটা ভেহিকেল, এটা ফুটপাথ, এগুলো। বা এর বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, দরকার নেই। এটা একটা প্যারাগ্রাফে, এটা একটা প্যারাগ্রাফে রাখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ট্রাই করবেন, নো প্রবলেম। এবং নিজে লেখার পরে প্রয়োজনে স্যাম্পলও দেখতে পারেন বিভিন্ন জায়গা থেকে, দেখে আইডিয়া ডেভেলপ করতে হবে আর কি। বাট নিজে ট্রাই করবেন আগে অবশ্যই। আর ফিডব্যাক তো আমি দিবই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করতে যাচ্ছি, এর মাধ্যমে আমাদের টাস্ক 1 শেষ হবে। এবং আজকে আমাদের হোমওয়ার্ক একটু বেশি আছে, নো প্রবলেম, কারণ কালকে ফ্রাইডে আছে, 2 দিন বন্ধ পাচ্ছি আমরা, ফ্রাইডে সানডে, ফ্রাইডে স্যাটারডে। তাহলে সবগুলো যেন আমরা লিখে ক্লাসের আগে জমা দিয়ে নেক্সট দিন থেকে আমরা টাস্ক 2 শুরু করবো ইনশাল্লাহ। আর কোনো কিছু, কোনো ইস্যু আছে আপু? না।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।